দর্শক, স্বাধীনতার এই মাসে বন্ধুত্বের আহ্বানে শুরু করছি বন্ধু তোমারই খোঁজে। ইরফান সাইদ আপনাদের সাথে আছি এবং আবারও শিখা চিরন্তনের সামনে বসে কথা বলা শুরু করেছি। দর্শক, দেশের প্রতি আমাদের ভালোবাসা বন্ধুত্বের সম্পর্কের মতো নিঃস্বার্থ হোক, তাহলেই হয়তো সত্যিকারের সোনার বাংলাদেশে আমরা পাবো। এবং কিছু মানুষ যারা এই শিখা চিরন্তনের মতো জলজলে শিখার মতো জ্বলে আছেন দেশের ইতিহাসের সাথে, আমাদের দেশের সব কিছুর সাথে, সেরকমই একজন মানুষ আজ আমাদের বন্ধু, আজ আমাদের অতিথি। এবং তিনি আজ কথায় কথায় আমাদের নানান ইতিহাসের কথা, স্বাধীনতার নানান স্মৃতিচারণ, পাশাপাশি বন্ধুদের কথাগুলো তুলে আনবেন। আমরা আজ পেয়েছি গুণীজন, মান্যজন, শ্রদ্ধেয় শিক্ষক এবং ইতিহাসবিদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথিকে। স্যার কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আমি অনেক ভালো আছি স্যার। আপনি তাকিয়েছিলেন আমাদের জাতীয় পতাকা, শিখা চিরন্তন, এবং এই জায়গাটি আপনার কাছ থেকে, এই জায়গাটিকে নিয়ে যে স্মৃতি, সেগুলো একটু শুনতে চাই। সেই যুদ্ধের সময়টিতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের জীবন, 7ই মার্চের ভাষণ, সেগুলো দিয়েই স্যার আজকে কথা শুরু করি। আমি তাকিয়েছিলাম, শুধু তাকানো নয়, অনেকটা স্মৃতি কাতর হয়েই তাকিয়েছিলাম এই জাতীয় পতাকার দিকে। ভাবছিলাম কি করে এই জাতীয় পতাকা পেলাম। 71-71 মুক্তিযুদ্ধের আগেই পতাকা তৈরি হয়েছিল। সেই সময় ইকবাল হল, আজকে যেটা সার্জন জহুরুল হক হল, সেই হলের 116 নম্বর কক্ষে সিরাজুল আলম খানের সভাপতিত্বে একটা সভা করা হয়েছিল। আসম আব্দুর রবের কক্ষ ছিল ওটা, এবং সেই কক্ষে উপস্থিত ছিলেন তখন শাহজাহান সিরাজ, মার্শাল মনির, কাজী আরেফ আহমেদ। এরা সবাই মিলে পতাকার সিদ্ধান্তটা নিয়েছিলেন যে আমাদের সম্ভাব্য দেশটির একটা জাতীয় পতাকা দরকার। তারপরে তো অনেক কথা আছে, কিভাবে নকশা হলো, কিভাবে রাতের আঁধারে এই পতাকার কাপড় জোগাড় করে দর্জি দিয়ে সেলাই করে ভোর নাগাদ পতাকা হয়ে গেল। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের তরুণ শিক্ষক, কমাস হয়েছে মাত্র, যোগ দিয়েছি। আমি দেখলাম যে সেদিন বিশাল একটা সভা ছিল বটতলায়। তখন বাঁশের ডগায় একটা পতাকা নিয়ে পশ্চিম দিক থেকে গেট দিয়ে একটি তরুণ ঢুকলো। পরে তার নাম পেয়েছি শেখ জাহিদ হোসেন। পতাকাটা আসম আব্দুর রবের হাতে দিল। তিনি কলাভবনের গাড়ি বারান্দার পশ্চিম অংশে উপরে উঠে গিয়ে পতাকা দুলিয়ে দিলেন। সেদিনের কথাটি আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না যে তাৎক্ষণিক কী প্রতিক্রিয়া হয়েছিল। এক দারুণ মুহূর্ত। তো সেই মুহূর্তের কথা আজকে ভাবছিলাম যখন পতাকার দিকে তাকাই আর কি, যখন পেছন ফিরে তাকাই, ফেলে আসা দিনগুলো জন্য স্মৃতি কাতর হই, তখন তো বন্ধুদের কথা অবশ্যই মনে পড়ে। ওই সময় আপনার বন্ধুরা যারা ছিলেন, আপনাদের কথাগুলো একটু শুনতে চাই। কোন কোন বন্ধুকে মনে পড়ে, কি করতেন, কোনো ঘটনা আজকে কথা বলতে এসে খুব বেশি মনে পড়ছে কিনা? আমি ব্যক্তিগতভাবে একটু নিভৃতচারী, তার মানে অসামাজিক নই, তবে নিজের মধ্যে মগ্ন থাকতে বেশি ভালোবাসি। সে কারণে আমার বন্ধু বান্ধবের সংখ্যা খুবই সীমিত, ছোটবেলা থেকেই তাই। বগুড়া জেলা স্কুলে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী এক পড়াশোনা করেছে। এর আগে আমার কোনো পড়াশোনা নেই প্রাতিষ্ঠানিক, ঘরে বসেই যতটুকু হাতে খড়ি হয়েছিল এই সরাসরি 3য় শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। প্রথমেই যাকে বন্ধু হিসেবে পেয়েছিলাম সে আমার পাড়ার, তার মূল নামটা ভুলে গেছে, এতদিন পরে যোগাযোগ নেই। ডাক নাম ছিল ঠান্ডা, নাম ঠান্ডা। ঠান্ডা? ঠান্ডা ঠান্ডা তো আসলে সে ঠান্ডা ছিল না, দারুণ ছটপটে ছিল। আমাদের পাড়ায় বাড়ি ছিল, আমরা দুজনে একসঙ্গে স্কুলে যেতাম। তো তারপরে সেই ঠান্ডার সঙ্গে অনেক দুষ্টুমি করেছি। যেমন একটা দুষ্টুমির কথা মনে আছে, আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি 1958-তে, তখন পাকিস্তানের সামরিক শাসন জারি করা হলো। স্কুলে গিয়ে দুপুরের মধ্যে শুনলাম বগুড়া রেল স্টেশনে সামরিক বাহিনীর লোকজন এসে গেছে। তো সামরিক বাহিনী দেখতে কেমন সেটা আমরা জানতাম না আর কি। তো দুজনে মিলে ঠিক করলাম। স্যার কি ঠিক করলেন সে কথাটা শুনবো, আমরা একটু হাঁটি, হেঁটে কথা বলি। আচ্ছা চল। স্যার, আপনি এবং আপনার বন্ধু ঠান্ডা দুজন মিলে গেলেন সামরিক বাহিনী দেখবেন। আমরা সিদ্ধান্ত নিলাম যে শেষ পিরিয়ডে হেড মৌলানা সাহেবের ক্লাস, তিনি আমাদের পড়া দিয়ে ঘুমিয়ে যেতেন, ওই ফাঁকে আমরা স্কুল পালাবো।
তো এই জন্য যে আবার ঠিক সময় মতো বাড়ি না ফিরলে আবার পিটুনি খেতে হতো যে কোথায় কি করলাম। তো কাজে একটা পিরিয়ড হাতে রেখে 40 মিনিটে চট করে বগুড়া রেলওয়ে স্টেশন, যা বগুড়া জেলা স্কুল থেকে আধা মাইলের মতো হবে, তো যে মিলিটারি দেখলাম প্রথম। আচ্ছা। তো ওই লম্বা চওড়া তাগড়া খাকি পোশাক পরে। তবে মিলিটারি দেখার চাইতে যে দৃশ্যটি আমাদের বেশি আকর্ষণ করেছিল সেটা হচ্ছে ওদের রুটি বানানোর পদ্ধতি। কিরকম? ওরা একটা 3-4টে ইট একত্র করে নিচে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে তাওয়াটা উল্টো করে উল্টো করে দিয়ে তাওয়াটা উল্টো দিকে এবং ওই একটা পাত্রের মধ্যে আটার খামির করা আছে, আটাটা হাতে তুলে নিয়ে এইভাবে এরকম করে কোনো রকম একটা গোলাকার বা অর্ধা গোলাকার হলো, সেটা তাওয়ার উপর চাপিয়ে দিয়ে একটু ওলট পালট করতে করতে তারা তুলে নিয়ে এত বড় বড় পেঁয়াজ দিয়ে খাওয়া শুরু করলো। অত বড় পেঁয়াজ জীবনে এই প্রথম দেখলাম। তো পরে দেখলাম যে এই মিলিটারিরা আমাদের স্কুলের হোস্টেল বিল্ডিংয়ে এলো। তো ওদের সঙ্গে খাতির জমিয়ে জিজ্ঞেস করলাম যে রুটি দিয়ে তোমরা পেঁয়াজ খাও ওখানে। তো ওরা আমাকে শিখিয়েছে, তখন কিছু উর্দু পড়তে শুরু করেছে, ভাঙা ভাঙা উর্দু বলতে পারি। শেখালো যে পেঁয়াজ দিয়ে রুটি খেলে খুব তাগড়া হয়, তোমরা বাঙালিরা তো পেঁয়াজ দিয়ে রুটি খাও না, রুটি এমনি খাও আর কি, তোমরা অত তাগড়া হতে পারো না। তো বাড়িতে গিয়ে আমি, আমার বন্ধু, মা ছিলেন না বাড়িতে, ওই তাওয়া উল্টো করে রুটি বানা থেকে রুটি কালো হয়ে গেল, আর ছোট পেঁয়াজ দেখে তো চোখ মুখ নাক দিয়ে পানি বেরিয়ে গেল। ওই পরীক্ষা শেষ হয়ে গেল আর কি। দুজনে মিলে আমাদের রান্নাঘরে এই কাজটি করেছিলাম। তো সারাটা স্কুল জীবনে তার সঙ্গে কেটেছে। তবে যখন ক্লাস 7-এ উঠলাম তখন আরেকজন বন্ধুকে পেলাম আমাদের পাড়ায়, আশরাফুল ইসলাম জিন্নাহ, যার সঙ্গে আমার আজীবন বন্ধুত্ব। কলেজ জীবনে অতটা সখ্য কারোর সঙ্গে গড়ে ওঠেনি। 2 বছর তো। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বছরটা ছিলাম SM হলের 138 নম্বর কক্ষে। 4 জন আমরা একসঙ্গে থাকতাম, তার মধ্যে 2 জন ইতিহাসের শফিকুল ইসলাম এবং আমি, যিনি সচিব হিসেবে অবসর নিয়েছেন ক বছর আগে। আব্দুল মান্নান ছিলেন ইংরেজির, আর একজন ছিলেন হলো অর্থনীতির মনোয়ার হোসেন। তো এই ধরনের সব, এদের সঙ্গে পরবর্তীকালে আর যোগাযোগ হয়নি। তবে যখন জিন্নাহ হল, যেটা এখন সূর্য সেন হল নামে পরিচিত, ওই হলে এলাম, তখন আবু তাহের চৌধুরী আমার খুব ঘনিষ্ঠ হয়ে গেল। আবু তাহের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাসের বিভাগ থেকে অবসর নিয়েছেন, এখনও তার সঙ্গে যোগাযোগ আছে। দুজনের মধ্যে লেখাপড়া বিষয়ক আদান প্রদান হতো বেশ আর কি। বিশ্ববিদ্যালয় জীবনে আরেকজন আমার বন্ধু হয়ে গেলেন। তিনি প্রথমে রাষ্ট্রবিজ্ঞানে পড়তেন, পরে লোক প্রশাসনে চলে গিয়েছিলেন, মোহাম্মদ মহব্বত খান। মোহাম্মদ মহব্বত খান খুব রঙিন ধরনের বর্ণাঢ্য একজন ব্যক্তিত্ব তখন আর কি। খুব রংচঙে শার্ট গায়ে দিয়ে ইউনিভার্সিটিতে আসতো, আর আমি তখন আপাদমস্তক সাদা কাপড়ই পরতাম আর কি। কিন্তু দুজনের মধ্যে সখ্য ছিল লেখাপড়া সংক্রান্ত আর কি। তো এভাবে বিশ্ববিদ্যালয় জীবনটা কেটে যায় আর কি। তো তারপরে যখন বিশ্ববিদ্যালয়ে যোগ দিলাম, একই সঙ্গে প্রায় মহব্বত খান এবং আমি, তখন আরও বন্ধুত্বটা অনেকটা গাঢ় হলো। আচ্ছা, তারপরে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়লাম আর কি। আমি ঢাকা থেকে পালাই 27শে মার্চ। তখন আমার এক অনুজ প্রতিম বন্ধু ছিল, বগুড়া শহরেই তার বাবা ছিলেন ফুড কন্ট্রোলার, সেই সুবাদে তাদের সঙ্গে পরিচয়। তো গ্রিন রোডে তাদের বাড়িতে এক রাত ছিলাম। তারপরে 27শে মার্চ আমি তার সঙ্গেই ঢাকা ছেড়ে পালাই, নদী পার হয়ে, এবং তাদের বাড়ি সাপের চর মুন্সিগঞ্জে। ওখানে জুন মাস, প্রায় জুলাই মাস পর্যন্তই থাকলাম। এবং আমার জীবনে একটি অত্যন্ত সংকটময় সময়, ক্রান্তিকালীন সময়, ওই বাড়ির যে আপ্যায়ন আতিথ্য আমি পেয়েছি, গ্রামের মানুষ আশেপাশে যারা ছিল তাদের যে শ্রদ্ধা সম্মান পেয়েছি, সেটি আমি কোনোদিন ভুলব না। আজীবন তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো এরপরে তো বিলেতে চলে যাই স্বাধীনতার পরে। স্বাধীনতার সময়কালীনই আমরা আরেকটু থাকতে চাই, সেই ঘটনাগুলো শুনতে চাই এবং আপনার আরও কিছু বন্ধুদের কথাগুলো শুনতে চাই। তবে স্যার আমরা একটু এবার বোধহয় একটু বসা উচিত, আমরা কোথাও একটু বসে আপনার কাছ থেকে যুদ্ধকালীন সময়ে স্মৃতিচারণ আরও কিছু বন্ধুদের। ঠিক আছে, ঠিক আছে, যুদ্ধের কথা অনেক আছে।
আপনি স্যার বঙ্গবন্ধুর সেই মহান ভাষণটিকে ব্যাখ্যা করেন কিন্তু এবং বলেন যে তিনটি অসাধারণ ভাষণের ভিতরে অন্যতম একটি ভাষণ। সেই কথাটা একটু শুনতে চাই এবং যুদ্ধকালীন সময়ে জড়িয়ে থাকা কোনো স্মৃতি, বন্ধুদেরকে নিয়ে স্মৃতি থাকলে শুনতে চাই। আমি 7ই মার্চ টিএসসি দেয়ালের উপরে বসেছিলাম। আমার সঙ্গে ছিল তৎকালীন আমার বন্ধু কাজী ফিরোজ আলম। তো দুজনে ওই টিএসসি দেয়ালের উপরে বসে পকেটে বাদাম ভাজা নিয়ে আমরা বক্তৃতা শুনছিলাম বঙ্গবন্ধুর। এবং আমার মনে পড়ে যে যতক্ষণ ভাষণ চলছিল মানুষের একাগ্রতা, এত বিশাল একটা জনসমুদ্র, সবাই নিবিষ্ট মনে ভাষণটি শুনছিল। আমরাও প্রতিটি কথা শুনছি সঙ্গীতের মতো, আমরা যা শুনতে চাই তাই শুনতে পাচ্ছি। বিশেষ করে যখন বঙ্গবন্ধু বলে উঠলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন মনের ভিতরে যে আলোড়নটি হয়েছিল শুধু আমার নয়, উপস্থিত সবার মধ্যেই যে ওই আলোড়নটি হয়েছিল সেটি ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। এবং আমাদের জন্য যে দিক নির্দেশনা পাওয়ার কথা সেটি তো পেয়ে গেলাম, কারণ তিনি তো বলেছিলেন যে আর দাবায় রাখতে পারবে না, আমি যদি হুকুম দেবার নাও পারি সব বন্ধ করে দেবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, পাকিস্তানিদের সম্পর্কে তোমাদের হাতে মারবো, পানিতে মারবো, অর্থাৎ একটা গেরিলা পদ্ধতির যুদ্ধের কথা। তো বিশ্ববিদ্যালয় জীবনটা তো ওই পর্বে একটু সংক্ষিপ্ত ছিল, কারণ 73-এ আমি কমনওয়েলথ বৃত্তি নিয়ে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে চলে যাই। তো এডিনবরা বিশ্ববিদ্যালয়ে যে 2 বছর বা 2.5 বছর আমার কেটেছে অত্যন্ত কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে। সেই প্রবাস জীবনের কথা বলবো, তার আগে আরেকটুখানি আপনার দেশীয় জীবন কিংবা যুদ্ধকালীন কোনো স্মৃতি কি মনে পড়ে, একেবারে সরাসরি কোনো স্মৃতি? 26শে মার্চেই একটা স্মৃতি মনে পড়ে। আর 27শে মার্চ যখন চলে যাই তখনকার নদী পার হবার সময় ভাসমান লাশ এখনো স্মৃতিতে ভাসে আর কি। তবে ওই হেঁটে গেছি, নদীর ওপার থেকে 7-6 পর্যন্ত হেঁটে যেতে হয়েছে। দুপাশে মানুষের যে সৌজন্য ভালোবাসা দেখেছি, দুধ, পানি, বিস্কিট, মুড়ি, গুড়, চিড়া সব নিয়ে দাঁড়িয়ে। কেউ হয়তো কাউকে চেনে না, কেউ চেনে না, একটাই পরিচয় যে আমরা লুঙ্গি পড়া, লুঙ্গি পড়া শার্ট গায়ে দিয়ে আমার ওই বন্ধু যে সাজু ডাক নাম বল, কিছু খাইয়া যান স্যার, রোদের মধ্যে কষ্ট করতেছেন, খাইয়া যান। এই কথা আমি সারা জীবন ভুলবো না, যে বাঙালি এত ভালো হতে পারে সেরকম। আর 26শে মার্চ আমার বাসার বাথরুমের জানালা দিয়ে দেখলাম রেল লাইনের উপরে একটা যুবককে বেয়নেট চার্জ করে মারল, তখন দুই দিকে বস্তি ছিল। এই স্মৃতিটা আমি কোনোদিন ভুলবো না। স্যার আমরা চলেন স্যার, আপনাকে নিয়ে একটা সুন্দর রাস্তা ধরে হাঁটবো এবং সেখানেই আপনার প্রবাস জীবনের বন্ধুদের কথা স্যার বলছিলাম যে আপনার পরে প্রবাস জীবনের কথাগুলো শুনবো এবং সেখানে গেলেন। মানুষ তো আসলে একা থাকতে পারে না, যেখানেই যায় সেখানে গিয়ে তার বন্ধুর দরকার হয়। সেখানে গিয়ে আবার কাদেরকে বন্ধু হিসেবে পেলেন সেগুলো একটু শুনতে চাই। আমি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে গেলাম তখন আমি MA সিনিয়র অনার্স কোর্স, আমরা মোট 17 জন ছাত্রছাত্রী ছিলাম। ওরা আমার সতীর্থ হয়েছিল কিন্তু বন্ধু হতে পারেনি। তো বন্ধু হিসাবে একজন বাংলাদেশের মানুষকে পেয়েছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। লেবু মিয়া তার নাম, মূল নামটা কী ছিল আমি জানি না। তিনি একটি রেস্টুরেন্টের মালিক ছিলেন, গোল্ডেন বেঙ্গল রেস্টুরেন্ট, অ্যান্টিগুয়া স্ট্রিট, এডিনবরা শহরের কেন্দ্রস্থলে। এবং তিনি আমার সব খোঁজ খবর রাখতেন, বাসা খুঁজে দেওয়া ইত্যাদি ইত্যাদি সব কিছু। তার অবদান আমার প্রবাস জীবনকে স্বস্তিদায়ক করবার জন্য তার অনেক অবদান আছে, তার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু এডিনবরা ছেড়ে লন্ডনে এসে কিছুদিন যোগাযোগ ছিল, কিন্তু লন্ডন থেকে যখন দেশে ফিরেছি তারপর আর যোগাযোগ নেই। এই যে যোগাযোগ বিচ্ছিন্নতা বন্ধুত্বের সম্পর্ক কি মানে প্রভাবিত হয় কি না, প্রভাব ফেলে কি? সম্পর্কটা থাকে না, কিন্তু সম্পর্কের রেশ তো থেকে যায়। যেমনটা আমি বলছি যে আমি কোনোদিনই ভুলবো না তার অবদান আমার জীবনে আর কি। তবে ওই প্রেক্ষাপটে একজন নতুন মানুষ কলকাতার, তিনি ছিলেন বিদ্যুৎ প্রকৌশলী, তার নাম অতনু কুমার নন্দী। তার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই জন্যে যে একসময় খুব আমি আর্থিক সংকটে পড়েছিলাম।
এত বড় সংকট যে হয়তো বা আমার লেখাপড়া বন্ধ করে দেশে ফিরে আসতে হতো, কিন্তু তিনি টাকাটা দিয়েছিলেন আমাকে। এবং আচম্বিতে তিনি হাজির হয়ে আমাকে বলেছেন, আপনার অন্য কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে টাকা দিচ্ছি। কারণ তিনি বড় চাকরি করতেন এবং টাকাটা আমি অবশ্য খুব দ্রুত তাকে শোধ করতে পেরেছিলাম। সময় মতো পাওয়াটাই হ্যাঁ, কিন্তু ওই সময় না পেলে হয়তো আমাকে দেশে ফিরে আসতে হতো। অতনু কুমার নন্দীর সঙ্গে আর যোগাযোগ নেই, কিন্তু তার কথা আমি চিরদিন মনে রাখবো কৃতজ্ঞতার সঙ্গে আর কি। আর এটাই হয়তো বন্ধুত্ব। বন্ধুরা পাশে থাকি, যেখানে যেমন করেই থাকুক, বন্ধুরা আসলে পাশে থাকে। এবং স্যার সেই কথা ধরেই বলতে চাই, এই মুহূর্তে আপনার পাশে যদি আমরা আপনার কোনো বন্ধুকে হাজির করি, আপনার কেমন লাগবে? আমি অবশ্যই, আমার বিমুগ্ধ বিস্ময় হবে। আমি যখন সশরীরে দেখব, আমার জন্য তা বিমুগ্ধ বিস্ময় হবে আর কি। সেই বিমুগ্ধতা কিংবা বিস্ময় আমরা ছুঁয়ে দিতে চাই আপনার জন্য। আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনার প্রিয় একজন বন্ধুকে। তিনি আমাদের প্রিয় স্যার, সম্মানিত স্যার। স্যার প্লিজ আসুন। চমৎকার। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেশাগত জীবনের একমাত্র বন্ধু বলতে যদি কেউ থাকেন, প্রফেসর মোহাম্মদ খান। আপনাকেও আমন্ত্রণ আমাদের অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। কেমন আছেন? খুব ভালো আছি। আপনার ভালো আছেন? আপনার কাছে আমি যেটা জানতে চাই স্যার, আপনার এই প্রিয় মানুষটি বা প্রিয় বন্ধুটি, তার সাথে আপনার বন্ধুত্ব শুরু হলো কবে থেকে বা পরিচয়ের শুরুটা একটু বলেন। 1965 সালে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকি প্রথম বর্ষের ছাত্র হিসাবে, তখনই পরিচয় হয়। এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা এত বেশি ছিলও না। এবং আমরা মোটামুটি যারা বিভিন্ন বিভাগে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত তাদেরকে জানতাম। তাদের মধ্যে আনোয়ার অবশ্যই ওপরের দিকেই ছিল। এবং একজন যে সত্যিকার অর্থে ইংরেজিতে যেটা বলে কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানুষ হইতে গেলে যতগুলো গুণের দরকার হয় সবই তার আছে। মানবীয় গুণ আছে, সুবক্তা, সুপণ্ডিত এবং শিক্ষক হিসেবে অত্যন্ত খ্যাতিমান এবং জনপ্রিয়, যেটা আজকাল কিন্তু খুব পাওয়া যায় না। স্যার বন্ধু হিসেবে কেমন? বন্ধু হিসেবে অত্যন্ত নির্ভরশীল এবং তাকে সব কিছুই বলা যায়। এবং ইংরেজিতে যেটা বলে হি ক্যান কিপ এ সিক্রেট, এই কথা শুনলো এক জায়গায় আস্থা রাখা যাবে, সে অন্য জায়গায় গিয়ে বলবে, এরকম কিন্তু না। তবে আমরা যেটা এখন দেখতে পাই সেটা হচ্ছে প্রকৃত অর্থে বন্ধু কিন্তু এখন পাওয়া যায় না। মানে সবাই একটা ধান্দার মধ্যে আছে যে ওর কাছ থেকে আমি কি আদায় করবো, কি পাবো। আমরা স্বার্থের বন্ধুত্ব। তো সেই জন্য আমি মাঝে মাঝে বলি এখন কিন্তু বন্ধু নাই, যেটা আছে তোমার পিছনে বন্দুকের নল আছে। স্যার আমরা সেই আরও কথা শুনবো, দুজনের স্মৃতিও শুনবো, একটু বসি। অবশ্যই অবশ্যই। এবং স্যার দুই বন্ধুকে দেখে এত বেশি ভালো লাগছে এবং খুব খেয়াল করে দেখলাম যে সময়ের সাথে বয়সের একটা ব্যাপার থাকে, কিন্তু সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। স্পেশালি স্যার আপনাকে দেখে আমার আরও বেশি, স্যারকে দেখেও বেশি ভালো লাগছিল। আমি একটু সেই আপনাদের দুজনের বন্ধুত্বের দিনগুলোতেই ফিরে যেতে চাই। আপনাদের কথা যদি তেমনটা উঠে আসে, মজার কোনো স্মৃতি থাকলে কি করতেন? আনোয়ারের ধ্যান জ্ঞান সাধনা সবই হলো পড়ালেখা নিয়ে। আর সেখানে বন্ধুত্ব কী করে হলো আমি জানি না, কারণ আমার একেবারে সম্পূর্ণভাবে বিপরীত। আমি লেখাপড়া করতাম না, বাবা মোটামুটি অর্থ। এটা কিন্তু ঠিক কথা নয়, কারণ আমি জানি, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে আমাদের 1969-এর ডিসেম্বরে আমাদের MA শেষ পর্বের ফাইনাল পরীক্ষা ছিল। জুলাই মাসের মধ্যে মাহমুদ খানের নোটপত্র সব শেষ। তখন আমরা কেবল প্রস্তুতি নিচ্ছি যে নোট করা শুরু করবো কি না, আর কি পড়াশোনা শেষ তার আর কি। আচ্ছা, এবং বাকি সময় সে ঘুরে বেড়াতেন আমাদের সঙ্গে, ফষ্টি নষ্টি করা, দুষ্টুমি করা, এই সমস্ত কাজ করে বেড়াতেন। আর নোট হতো 3টা ধাপে, একটা নিজের জন্য যেটা কাউকেই দেওয়া যাবে না, আর একটা হচ্ছে বন্ধুদের দেওয়ার জন্য, আর একটা হচ্ছে মানে ওভারঅল অনেককে ম্যানেজ করার জন্য। কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবং এখানে এই যে কথা বললাম, ওটার জন্য আমি ওই নোটগুলো রিভাইজ করার জন্য পরীক্ষার 1 মাস আগে আমি হলে চলে আসলাম। 8টা না 7টার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তা আমাদের ব্যাচে অনেকে ছিল যারা এখন খুবই প্রতিষ্ঠিত, অনেকে বিদেশে আছে। তার মধ্যে কয়েকজন এসে বললো যে তাও চলো ঘুরে টুরে আসি। বেরোলাম, বেরোতে মোটামুটি 11টার পরেই আসলাম ফিরে, চা পান করে। এইবার আমার একটু ঘুম লাগছে, সারাদিন ক্লান্ত, ঘুমালে কেমন হয়। ভাবলাম যে কালকের থেকে পড়া শুরু করবো। মানে যারা ফাঁকিবাজ ছাত্র তাদের নিয়ম কালকে সরকারি সেই কালকে রাখেই না। এইবার স্কুল বাদে দেখি আমার উপরে কে যেন হাঁটছে, এরকম যাচ্ছে। আমার এমনি মেজাজ খারাপ যে ঘুম হয়নি, পড়ালেখাও হয়নি, তাহলে লাভ হলো কি? আমার উপরে কে থাকে বলে, আপনি জানেন কে থাকে? আমি যে না, সৈয়দ আনোয়ার হোসেন সাহেব থাকেন
পুরো নাম বলে আবার সাহেব লাগাই দিলাম পিছনে। আমি বললাম যে এত ভক্তিতে গদগদ, আর আমি তো এরকম ব্যাপারে পড়লাম। কিছুদিন মধ্যে আমার দেখা হলো কার, আনোয়ারের সাথে। তখন আনোয়ার, তুমি যদি মনে করো যে তুমি সারা রাত্রি হাঁটবে, তুমি হাঁটতে পারো, কিন্তু কারোর ঘুমের ব্যাঘাত করার জন্য তোমার হাঁটা উচিত না। বলে আমার রাত্রে ঘুম হয় না, আমি হাঁটি আর পড়ি। তো তখন ওই কথাই বললো যে তুমি তো 6 মাস আগেই নোট টোট সব শেষ হয়ে গেছে, তুমি এখন ফাইনাল 2 সেট নোট নিয়ে চলে আসছো, একটা তোমার জন্য, আটটা কাউকে দেওয়া যাবে, তারকে দেওয়া হবে। আরেকটা জিনিস যেটা তার সম্পর্কে আমি দেখেছি, সেটা হচ্ছে আমরা 2-1 ছাড়া তাকে কিন্তু কেউ তুমি করে বলতো না। আর আনোয়ারের কাছ থেকে যেটা অনেকের শেখার আছে, সেটা হচ্ছে তার এত জ্ঞান বিদ্যা থাকার সত্ত্বেও সে অত্যন্ত একটি নিপাট ভদ্রলোক মানুষ, কোনো তার অহংকার নাই, কিছুই নাই। তার সঙ্গে কথা বলে বোঝাও যায় না যে কোন মাপের মানুষ। আর আরেকটা জিনিস হলো, বাংলাদেশের প্রতি তার একটা কমিটমেন্ট তৎকালীন তখনও ছিল, এখনও সেটা আছে, বেড়েছে, এবং সবসময় দেখেছি সে সত্যের পক্ষে থেকেছে। এখান থেকে এক চুলো সে নড়ে নেই। স্যার, আপনার কথা শুনতে শুনতে আমার কাছে মনে হয় যে স্যার আপনার কাছে একটু শুনি, আপনার প্রিয় বন্ধু, আমাদেরও প্রিয় মানুষ, তাকে নিয়ে কিন্তু আমরা মজা করে গল্প করছিলাম, এবং আপনি বলছিলেন যে সাহসের জায়গা হোক, ওই বয়সে হয় না একটু বান্ধবীদের সাথে কথা বলা, একটু তাদের সাথে সাহস করে কথা বলা, মজা করা, সেরকম স্মৃতিও বোধহয় তাকে ঘিরে আছে। এই বিষয়গুলোতে সবসময় একটু এগিয়ে হয়তো থাকতেন আপনার এই বন্ধুটি, কোনো একটা স্মৃতিকে আমাদের বলবেন। আমি দেখেছি যে সমাজের সঙ্গে সে খুব ভালো একটা সম্পর্ক রেখেছে সবসময়। এখনও কিন্তু বাংলাদেশ সংক্রান্ত নানাবিধ তথ্য তার কাছ থেকে পাওয়া যাবে, সব থেকে খবর রাখে। তবে সবচেয়ে বড় দুটো দিক আমার সবসময় আকর্ষণ করেছে, এবং সেই কারণেই তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা আজও আছে, এবং যতদিন বেঁচে থাকবে। সেটা হচ্ছে তার লেখাপড়া, এবং তার এলাকায় তার চাইতে বড় পণ্ডিত বাংলাদেশে আমি এখনও সাক্ষাৎ পাইনি। এবং ইংরেজি ভাষার উপরে তার অপরিমেয় দক্ষতা, সেটা বলাই হোক, লেখাই হোক না কেন। আরেকটি হচ্ছে চারিত্রিক সততা এবং দৃঢ় ব্যক্তিত্ব আর কি, এবং যে সামাজিক ভাবে বেশ মিশুক ধরনের মানুষ। এইগুলো মিলে আমার কাছে সবসময় আমার কাছে সে সবসময় একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব হিসেবে প্রতিভাত হয়েছে। এবং ওই যে বললাম যে MA পরীক্ষা দেরি আছে, তার আগে লেখাপড়া শেষ। এবং একটা কথা হচ্ছে কি, যে সবসময় দ্রুতগতি সম্পন্ন জীবনের একটা জঙ্গম শক্তি যদি কারোর মধ্যে দেখতে চাও, তো মোহাম্মদ খানকে দেখতে হবে। সব জায়গায় সামনে দ্রুত গতিতে তাকে যেতে হবে আর কি। একটা মজার ঘটনাও বোধহয় আছে। মজার ঘটনা তো অনেক আছে। একটি ঘটনা, ছাত্র জীবনে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তখন আমাদের সময় ছাত্র এবং ছাত্রীদের মধ্যে আজকালকার মতো সহজ আলাপচারিতা ছিল না, অনেকটা রক্ষণশীল পরিবেশ ছিল বলা যায়, এবং ছাত্রীর সংখ্যা কম থাকতো। তো ওই সময় মোহাম্মদ খান যখন ইউনিভার্সিটিতে আসতো, তখন আজকে যেমন ফুলেল শার্ট দেখা যাচ্ছে, এর চেয়ে তো রঙিন চকমকে শার্ট তখন কিন্তু আমরা চিন্তাও করতে পারতাম না। এই ধরনের যে বর্ণাঢ্যতা পোশাক আশাকে, এই বর্ণাঢ্যতার জন্যে কিন্তু সবার দৃষ্টি আকর্ষণ করছে। আরেকটা হচ্ছে যে আমরা মাঝে মধ্যে তাকে একটু উস্কে দিতাম, যে আমরা তো নিজেরা ওই সময় ছাত্রীদের সঙ্গে কথা বলতাম না, কিন্তু মোহাম্মদ খান যেহেতু সব দিকে ঘোরাফেরা করে, যে তুমি ওই কাজটি পারবে কেন, অমুক ছাত্রীর সঙ্গে কথা বলতে পারবে কেন, তাকে চ্যালেঞ্জ শুনে দিলে দেখা গেল আমরা হয়তো 2-3 জন আড়ালে দাঁড়িয়ে লক্ষ্য করছি, সে ঠিক যে কথাবার্তা বলে আর কি সে চ্যালেঞ্জটা নিয়েছে। তো এইটা ব্যাপারটা হল জীবনকে স্বাভাবিক সহজভাবে নেয়া, এবং তার মধ্যে নিজের মধ্যে একটা প্রতিযোগী মনোভাবও তৈরি রাখা, যে কোনো চ্যালেঞ্জকেই বিনা মোকাবেলায় ছেড়ে দেবো না। এই গুণটি তার মধ্যে আমি লক্ষ্য করি। স্যার, আমাদের আসলে বিদায়ের সময় হয়ে গেছে, অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। তবে তার আগে আমি জানি যে এত দীর্ঘ সময়ের বন্ধুত্বে সব কিছুই বলা হয়ে গেছে, কিন্তু আজকে কথা বলতে এসে যদি মনে হয় যে প্রিয় বন্ধুটিকে কিছু বলা হলো না বা বলার হয়তো আছে, সেরকম কোনো কথা থাকলে সেগুলো শুনতে আমরা বিদায় নিতে চাই। আমি যেটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার পেশাগত জীবনে সহমর্মী বন্ধু হিসাবে একজনকেই আমি পেয়েছি, মোহাম্মদ খানকে। আপনার কাছ থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমি আনোয়ারকে যেরকম বহুদিন ধরে চিনি, আমি মনে করি যে
আরও বহু বছর যদি তার সঙ্গে থাকি তাহলে অনেক কিছু শিখতে পারবো। এই জিনিসটা কিন্তু কারোর কাছ থেকে শেখা যায় না। মানে আমি খুবই পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশে সত্যিকার অর্থে শিক্ষিত লোকের সংখ্যা, জ্ঞানী লোকের সংখ্যা দ্রুত হারে হ্রাস পাচ্ছে। আনোয়ার এমন একটি ব্যক্তিত্ব, তার কাছ থেকে সব বয়সের লোকেরই অনেক কিছু শেখার আছে। তা আমার সৌভাগ্য, আমাদের দেখা হয় প্রত্যেক সপ্তাহে একটা দিন ঠিক নির্দিষ্ট করা আছে। শুক্রবারে আমরা নামাজ যা পড়ি, এবং তার আগে যতক্ষণ সময় পাই আমরা, আনোয়ার তো খুবই ব্যস্ত থাকে, আমি সব সময় যাই এই জন্যে যে আমি যদি ঢাকায় থাকি বা দেশে থাকি আমি যাই, কারণ আমি এই জন্যে যাই যে এই সঙ্গ কিন্তু আর পাওয়া যাবে না। স্যার অসংখ্য ধন্যবাদ, দুজনকেই আমাদেরকে সময় দিলেন অনেক ব্যস্ত সময়ের মাঝখান থেকে, এবং আপনাদের সুস্থতাও কামনা করছি। এই বন্ধুত্ব দেখতে দেখতে আমরা সেই বন্ধুত্বের আবেশ নিয়েই বিদায় নিতে চাই। আপনাদেরকেও ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আজও বিদায় নিতে হবে, এবং আজও ওই একই কথা বলবো যে আগামী সপ্তাহের অপেক্ষায় আপনাদেরকে রাখবো। তবে যেতে যেতে কি বলতে পারি, কথায় কথায় অনেক কথাই উঠে আসে। মনে হয় না একটা ভালো বন্ধু মানে একটা পাঠশালা? স্যার বলছিলেন বন্ধু অনেকেই হয় না, সতীর্থ অনেকে হয়, সহকর্মী অনেকে হয়, কিন্তু বন্ধু হয় হয়তো হাতে গোনা। এবং কথায় কথায় উঠে এসেছিল বন্ধুত্ব কত গুরুত্বপূর্ণ। আপনার নামটিও আপনার কোনো বন্ধুর মুখ থেকে জীবনের কোনো এক লগ্নে এসে উচ্চারিত হোক প্রিয় বন্ধু হিসেবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধু তোমারই খোঁজে থেকে। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। বন্ধু তোমারই খোঁজে, বাক্সে বন্দি জীবনটাকে ভালো লাগে না, বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না। মনে পড়ে তা